আজকের ক্লাসে হচ্ছে আমাদের আপনারা যেটা বলছিলেন আমি সেটাই রাখছি, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলোর একটা সমাধান এবং কিভাবে আমরা লিখব সেই অংশটা আজকের হচ্ছে আমাদের ক্লাস। অর্থাৎ আজকের পুরো ক্লাসটা জুড়ে আমাদের থাকবে কি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব আমরা। আপনার লাগে না আপনি একটু বেশি গরম মানুষ। আমরা হচ্ছে এখন যেটা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন যতগুলো আছে সেই অংশগুলো সমাধান করার চেষ্টা করব। তো টোটাল হচ্ছে আমরা 40টা সংক্ষিপ্ত প্রশ্ন রাখছি, দেখতে পাচ্ছেন মনে হয় না? টোটাল 40টা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা রাখছি, যে 40টা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 40টা সংক্ষিপ্ত প্রশ্ন যদি আমরা পড়ি, এইখান থেকে আমরা বলতে পারি বার্ষিক পরীক্ষায় আপনাদের প্রায় 70 থেকে 90% কভার হয়ে যাবে। 100% আমি বলবো না, কারণ হচ্ছে কিছু কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে টিচার চাইলে চেঞ্জ করে দিতে পারে। সো এই অংশগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি এবং কিভাবে লিখতে হবে টেকনিকগুলো যদি একটু ফলো করি, তাহলে দেখা যাবে যে একটা ভালো মার্কস সংক্ষিপ্ত প্রশ্ন থেকে পাওয়া সম্ভব। সিকিউতে ভুল হইলে ওখান থেকে কিন্তু কিছু কিছু মার্কস করে কেটে দিবে। সো সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউ অংশটাতে আমাদেরকে কি করতে হবে? ভালো মার্কস ক্যারি করতে হবে। আমরা যদি দেখি মালিক আর ব্যবস্থাপককে প্রথম আমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের, সেটা হচ্ছে মালিক ও ব্যবস্থাপককে হিসাব তথ্য কিভাবে সহায়তা করে। অর্থাৎ আমরা যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, কেন করি? আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে তথ্যগুলো, অর্থাৎ আমাদের কতগুলো সম্পদ আছে, কতটুকু দায় আছে, কতটুকু মূলধন আছে এবং একটা প্রতিষ্ঠানে কতটুকু সম্পদ বা কতটুকু হচ্ছে মুনাফা হলো বা কতটুকু ক্ষতি হলো, এই অংশটুকু আমরা বের করি আর্থিক বিবরণীর মাধ্যমে। এবং এই বের করে তথ্যগুলো আমরা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষকেও দেই, বাহ্যিক পক্ষকেও আমরা দিয়ে থাকি। অর্থাৎ আর্থিক অবস্থার মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাই সেগুলো আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারীকেও দেই, বাহ্যিক ব্যবহারকারীকেও দিয়ে থাকি। অর্থাৎ যে তথ্যগুলো আমরা দিলাম, ধরে নিলাম মালিক আর ব্যবস্থাপককে আমরা সেই তথ্যগুলো দিলাম। এই তথ্যগুলো দেওয়ার ফলে আসলে কি হবে, কেন তাদেরকে এই তথ্যগুলো দেওয়া হয়, আর এই তথ্য নিয়ে তারা করেটা কি? ওয়ালাইকুম আসসালাম রাহি, কি অবস্থা? অনেকদিন পরে। তো প্রথম প্রশ্নটা যদি আমি সমাধান করে দিই, আমি যেটা বলতেছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী আর্থিক বিবরণীর মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়। কি করা হয়? তথ্যগুলো সরবরাহ করা হয়। খুব ভালো কথা, তথ্য সরবরাহ করলাম। এখন এই তথ্যগুলো অর্থাৎ আমার প্রতিষ্ঠানের সম্পদ, লাভ, ক্ষতি, এইটার মাধ্যমে আমি কি কি দিচ্ছি? লাভ নাকি ক্ষতি আমার প্রতিষ্ঠানে সেটা দিচ্ছি। আমার প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মূলধন এটা কতটুকু আছে সেটাও আমি দিচ্ছি। অর্থাৎ আর্থিক বিবরণীর মাধ্যমে আমি 5টা অংশ দিচ্ছি, লাভ বা ক্ষতি, সম্পদ দিচ্ছি, দায় কতটুকু আছে সেটা দিচ্ছি এবং মূলধন আছে কিনা প্রতিষ্ঠানে সেই অংশটুকু আমরা দিচ্ছি, তথ্য দিচ্ছি। এই তথ্যটা যদি আমরা মালিক, যে কোম্পানি মালিক তাকে বা যে কোম্পানিটা চালাচ্ছে ওই ব্যবস্থাপককে দেই, তাহলে আসলে লাভটা কোথায়? আমরা যদি মালিককে এই তথ্যটা দিই এবং ব্যবস্থাপককে দিই, তাদেরকে কিভাবে এই তথ্যগুলো সহায়তা করবে? দেখেন, আপনি নিজেকে একটা মালিকের জায়গায় চিন্তা করেন। আপনি যখন একজন মালিক হবেন এবং আপনার একটা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি আপনি জানতে পারবেন, সম্পদ, দায়, মূলধন জানতে পারবেন, তখন আপনার কি হবে? আপনি আপনার প্রতিষ্ঠানের কার্যক্রমের কতটুকু উন্নতি হচ্ছে, মানে আপনার প্রতিষ্ঠান আসলে ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এটা আপনি জানতে পারবেন না। তার মানে এই তথ্যগুলো পাওয়ার পরে একজন মালিক জানতে পারে যে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থাটা কেমন, ওইটা হচ্ছে ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, তাহলে সে প্রথমে এটা জানতে পারে। দ্বিতীয়ত, মনে করেন সে ধরে নিলাম যে প্রতিষ্ঠানের অবস্থা ভালো, এই বর্তমান অবস্থা যদি ভালো হয় তাহলে সে আরো ভালো করার জন্য সিদ্ধান্ত নেয়। মনে করেন একটা প্রতিষ্ঠানে আপনার টার্গেট ছিল 500 টাকা লাভ করা, এখন 500 টাকা লাভ হয়ে গেছে, তাহলে পরবর্তী কাজ কি? পরের বছর 1000 টাকা লাভ করা। তার মানে যদি ভালো হয় তাহলে আরো ভালো করার সিদ্ধান্ত সে
নিয়ে নিবে। এখন যদি খারাপ হয়, সে তো জানতে পারছে যে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা কি। এখন যদি প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা খারাপ হয়, তাহলে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। অর্থাৎ যে কারণে খারাপ হয়েছে, দেখা যাচ্ছে ব্যয় বেশি হয়ে গেছে বা কেউ ঠিক মতো অফিস করে নাই, এই তথ্যগুলো যখন তার কাছে আসবে, তখন সে কি করার চেষ্টা করবে? সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এক নম্বরটা বুঝতে পারছেন? পরীক্ষার সময় কি করবেন জানেন? একটু এরকম, আমি যেরকম এই দাগ দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে এদিকে বুঝাইলাম, দাগ দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে এদিকে বুঝাইলাম, এইভাবে লিখবেন যে এটার মাধ্যমে সে এখানে একটু ডেসক্রিপশন দিবেন যে সে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা জানতে পারবে, এবং এই দিকে হচ্ছে যখন খারাপ হবে তখন সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, যখন ভালো হবে তখন সে আরো ভালো করার সিদ্ধান্ত নেবে। সবাই কি করবে জানেন? লাইনের পর লাইন, লাইনের পর লাইন লিখে যাবে, কিন্তু আপনারা এটা করবেন না। নীল কালি তো ইউজ করা যায় পরীক্ষার রুমে, আপনারা জানেন। সো নীল কালি দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে বুঝাবেন যে এই দিক দিয়ে গেলে ভালো হলে এই সিদ্ধান্ত নেবে, খারাপ হলে এই সিদ্ধান্ত নেবে। তার মানে আপনি একটা গ্রাফস এন্ড চার্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। যখন একটা গ্রাফস এন্ড চার্টের মধ্যে দিয়ে যাবেন, তখন দেখবেন ওই টিচার আপনাকে খুব দ্রুত মার্কস দিবে, মানে ভালো মার্কস আপনি পাবেন। যদি সবাই গদবাঁধা নিয়মে লিখে যায় লাইনের পর লাইন, আপনিও 10 লাইন লিখে গেলেন, ওই ক্ষেত্রে মার্কস অ্যাভারেজ হয়ে যায়, টিচার হচ্ছে অ্যাভারেজ মার্কিং করে ফেলে। সো একটু গ্রাফস দিয়ে শর্ট করে লিখবেন, এটা সুন্দর হবে, টাইমও বাঁচবে, সাথে হচ্ছে মার্কিংটাও সুন্দর হবে। বুঝতে পারছেন? ওকে। 2 নম্বর বলছে হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য লেখো। হিসাব বিজ্ঞানের যদি 2টা উদ্দেশ্য আমরা লিখতে চাই, তাহলে হচ্ছে এভাবে অ্যারো চিহ্ন দিবেন, দিয়ে লিখবেন প্রথম ও প্রধান উদ্দেশ্য লেনদেন সমূহ সঠিকভাবে লিপিবদ্ধ করুন। এরপরে যদি আবার আপনি লেখেন যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থা নির্ণয় করা। এক ব্যক্তি দেখবেন যে 5-7 পৃষ্ঠা লিখছে, আর আপনি এতটুকু একটু পয়েন্ট আকারে গ্রাফস করে লিখবেন, দেখবেন আপনার মার্কস বেশি দিবে, আপনি 2-2 পাবেন। আর আরেকজন হচ্ছে 3-4 পৃষ্ঠা লিখবে। এখন আপনার তো ভাই দরকার সময় বাঁচানো, আপনি আজাইরা লিখতে গেলে আপনার আরো সময় নষ্ট হবে। বুঝতে পারছেন? সবাই তাহলে কি করবেন? এভাবেই অ্যান্সার করবেন। ইয়ানি, নুসাইবা, রাহি, ইনানকে আমি দেখতে পাচ্ছি, সবাই বুঝতে পারছেন যে কিভাবে লিখবেন। লেখার সময় একটা কোয়ালিটি আছে স্যার, সব সময় যে ভুরি ভুরি পৃষ্ঠা জুড়ে লিখতে হবে এমন কিন্তু। আপনাদেরকে এই টেকনিক্স গুলা কেন দেখাইলাম? আমি পুরা লাইভ জুড়ে, মানে একবারে বলতে পারেন আমার ক্লাসে রোল হচ্ছে 2 ছিল। আমি আপনাদেরকে নিজেকে বড় করার জন্য বলতেছি না, ক্লাসে একবারে ক্লাস 2 থেকে আমার রোল হচ্ছে 2-1-2-1। হ্যাঁ, মানে হয় চেঞ্জ হইলে 1 হয়, না হলে 2 হয়, এরকম হয়েছে। তো নর্মালি হচ্ছে এই যে প্রথম থেকে এই পর্যন্ত আসার পিছে আমার হচ্ছে এই টেকনিক গুলো আমি সবসময় কাজে লাগাইছি। দেখা যাচ্ছে কি আমি মূল পয়েন্ট গুলোকে সবসময় হাইলাইট করছি, সেই জিনিসটাকেই ব্যাখ্যা করে দিছি। আমার যদি মনে হয়েছে যে আমি একটু পৃষ্ঠা বাড়াবো, তাহলে আগে আমি মূল লাইনটা লিখছি সুন্দর করে, লিখে হচ্ছে নীল কালি দিয়ে নিচ দিয়ে দাগ দিয়ে দিয়েছি, দিয়ে ওই জিনিসটাকে আমি ব্যাখ্যা করছি। আর এই যে গদবাঁধা লেখা, মানে নর্মালি সবাই যেটা বলে 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা একটা ঘ লিখতে, আমি এটার পক্ষে না। যত বেশি আপনি লিখবেন, ওই টিচারের কাছে যখন খাতা যাবে, বেশিরভাগ টিচার হচ্ছে খাতা পড়ে দেখে না। ওনার কাছে কি মনে হয় জানেন? আগে দর্শনধারী, পরে গুণ বিচারী।
আপনি যাই বলেন না কেন, একটা মানুষকে প্রথম দেখায় আপনার ভালো লাগে কিসে জানেন? তার চেহারাতে। দেখা যাচ্ছে মানুষটা কালো, তবে তার চেহারার ভেতরে ওই যে মাঝে মধ্যে দেখা যায় না যে মায়া আছে একটা, এই জিনিসগুলো কিন্তু বড় ফ্যাক্ট হিসেবে কাজ করে। ঠিক তেমনি আপনার মনে করেন হাতের লেখা খারাপ, তবে আপনার লেখার কোয়ালিটি বা স্টাইলটা হচ্ছে সুন্দর, তখন হচ্ছে আপনি অটোমেটিক একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। কিন্তু ওই যে অনেকে রচনা লেখে 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা, টিচার হয়তো বাধ্য হয়ে দেয় একটা মার্কস, কিন্তু ওইটা আসলে মন মতো হয় না। সো এই পদ্ধতি সবসময় অবলম্বন করবেন, এটা আমার কাছে মনে হয় যে বেস্ট অপশন। ভেরি গুড অ্যানি, এটাই করবেন। পড়াশোনাটাকে নিজের মতো করে নেবেন। এই আরেকজন কি করলো আপনার কি যায় আসে? ও কেমনে খায় আপনি কি সেইভাবেই খান, ও যেমনে ঘুমায় আপনি কি সেইভাবে ঘুমান? ওকে, 2 নাম্বার শেষ। হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয়? 3 নাম্বারে আসেন। ব্যবসায়ের ভাষা বলার কারণটা কি হিসাব বিজ্ঞানকে? বোর্ডের মাথা খারাপ হয়ে গেছে ঠান্ডায়। ব্যবসায়ের ভাষা বলার মূল কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যগুলাকে লিপিবদ্ধ করতে সহায়তা করে, বা লিপিবদ্ধ করতে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলাকে বর্ণনা করে। তাহলে প্রথমত হচ্ছে হিসাব বিজ্ঞান একটি ব্যবসায়ের সকল তথ্য লিপিবদ্ধ করতে সহায়তা করে, এটা হচ্ছে এর প্রথম কাজ। যেহেতু এই তথ্যগুলো লিপিবদ্ধ করতে সহায়তা করে, দ্বিতীয়ত গিয়ে সে কি করে, এই যে তথ্য আছে তথ্য সমূহ বিশ্লেষণ করে আর্থিক বিবরণী আকারে অথবা গ্রাফ এন্ড চার্ট আকারেও চাইলে সে উপস্থাপন করতে পারে। উপস্থাপন তো করে, আর যখন উপস্থাপন করে, এই যে উপস্থাপন করার মাধ্যমে সাধারণত হচ্ছে আমরা জানতে পারি যে ওই ব্যবসার কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি। তাহলে হিসাব বিজ্ঞান কি করে, একটা ব্যবসার সকল তথ্য সে লিপিবদ্ধ করতে সহায়তা করে এবং ওই তথ্য সমূহকে বিশ্লেষণ করার পরে আর্থিক বিবরণী আকারে অথবা গ্রাফ এন্ড চার্ট আকারে, যেমন গ্রাফ সে দেখাইতে পারে সম্পদ এতটুকু, দায় এতটুকু, মূলধন এতটুকু, গ্রাফ এন্ড চার্ট আকারে সে উপস্থাপন করে এবং সেইটার মাধ্যমে মালিক, ব্যবস্থাপক, কর্মচারী, সরকার অর্থাৎ অভ্যন্তরীণ পক্ষ, বাহ্যিক পক্ষ সবাই খুব সহজেই বুঝতে পারে যে ওই প্রতিষ্ঠানে কি ধরনের তথ্য আছে বা কি ধরনের জিনিস আছে। তাহলে যেহেতু হিসাব বিজ্ঞান এই পুরা কাজটাকে ভাষার মাধ্যমে কি হয়, ভাষার মাধ্যমে আমরা জানতে পারি উনি কি বোঝাইতে চাইছে, ঠিক তেমনি হিসাব বিজ্ঞান তার তথ্যের মাধ্যমে বুঝিয়ে দেয় যে ওই প্রতিষ্ঠানে কতটুকু জিনিস আছে, তাই ওটাকে বলা হয় ব্যবসায়ের ভাষা। বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার হলো নাকি আবার বলবো? আজকে অনেককে দেখতে পাচ্ছি, ফাতেমা, ফারুক, রাফা আসছেন। আপনি কি নতুন স্যার? জুথি, রাহি, অনেককে দেখতে পাচ্ছি। একটু রেসপন্স করেন, হ্যাঁ, ক্লাস জুড়ে রেসপন্স করবেন যত তত আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এটা বুঝতে পারছেন? ওকে, 4 নাম্বার বলছে প্রত্যেক লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনায় লেনদেন নয়। যুক্তি দাও। এই কোশ্চেনটা আসবে আসবে এবং আসবে, হয় আপনার বার্ষিকে আসবে, না হলে বোর্ড পরীক্ষায় আসবে, নাহলে টেস্ট পরীক্ষায় আসবে, এবং আসতেই হবে, ও আসবেই।
মানে মাঝে মধ্যে হয় না, কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক করে, বুঝছেন? আমার এক ফ্রেন্ডকে আমি দেখছি ভার্সিটিতে পড়তে, ও কোথায় জানি শাহজালালের মাজারে না কোথায় গিয়ে জানি মাদুলি বাজছে এক মেয়ের নামে, এসে আমাকে বলতেছে, বন্ধু ও আসতেই হবে আমার জন্য। ঠিক আছে, ওর এক্সপ্রেশনটা ছিল এরকম যে ও আসতেই হবে আমার জন্য, যেখানেই থাকুক না কেন আমার জন্য আসবে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কেমনে সম্ভব, এটা কি আদৌ সম্ভব কিনা? তাহলে তো পৃথিবীতে সবাই সবার জন্য মানুষ টেনে নিয়ে আসতো। বলছে তুই বুঝলি না, ও আসতেই হবে, আমি এমন জায়গায় গিট্টু লাগাইছি, ও আসতেই হবে। ঠিক তেমনি এই কোশ্চেন হচ্ছে গিট্টু এমন ভাবে আমি লাগাই দিলাম যে এই কোশ্চেন আপনার আসতেই হবে, বুঝছেন? মানে এই প্রশ্ন আসবেই, এই প্রশ্ন না আসলে অ্যান্সারই হবে না। মজা করলাম, কিন্তু এই কোশ্চেনে অবশ্যই আসবে। আচ্ছা, জিনিসটা হচ্ছে প্রত্যেক লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনাই লেনদেন নয়। এটা বুঝতে গেলে আগে লেনদেনের ঘটনাটা বুঝতে হবে। ক্লাসে বোরিং লাগলে বললেন যে বোরিং লাগতেছে। পরে ওই মেয়ে আসছে কিনা আমি সত্যি বলতে শিওর জানি না, বাট সম্ভবত আসে নাই, আসার কথা না। আর ওর হচ্ছে যারে দেখতো তারই পছন্দ হতো, তো ওর কাছে মনে করেন হতো তাহলে সবারই কালো জাদু করবে। কি বললাম, প্রত্যেক লেনদেনের কথা বললাম। লেনদেন একটা সিকোয়েন্স একটু দিই, তাহলে আপনাদের জন্য মনে হয় আরো ক্লিয়ার হবে। ঠিক করা গেলে তো আমিও করতাম না, আবার ভাইবেন না কোনো মেয়েরে করতাম, এসব ভাইবেন না। আগে বুঝেন যে আমি কারে করতাম, তারপরে বললেন যে ভাইয়া বা স্যার আপনি কারে আসলে এটা করতাম। পরে বলবো, ক্লাসের শেষে একটু স্টার দিব যে আমি কারে আসলে ব্ল্যাক ম্যাজিক করতাম। ঘটনা থেকে সাধারণত লেনদেনের জন্ম হয়, এটা মনে রাখবেন। ঘটনা থেকে লেনদেনের জন্ম হয়, তবে লেনদেন থেকে ঘটনার জন্ম হয় না। ঘটনা থেকে কিভাবে লেনদেন হয়, মনে করেন সহজ করে যদি বলি যে ব্যবসায়ের, এখানে আগে একটু আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে ঘটনা তখন হবে মানে কোনো কিছু একটা হয়েছে, আর্থিক অবস্থার কোনো সম্পর্ক নেই, আর্থিক অবস্থার সম্পর্ক নেই। আজকে বুঝলাম না আমার সাথে হচ্ছেটা কি, ব্ল্যাক ম্যাজিক মনে হচ্ছে আমারই কেউ করছে, সকাল থেকে এরকম শুরু হয়েছে। ওকে, লেনদেনের ক্ষেত্রে কি হবে, আর্থিক অবস্থার এখানে কি নেই, কোনো সম্পর্ক নেই। তবে এই ক্ষেত্রে হচ্ছে আর্থিক অবস্থার সম্পর্ক আছে, মানে সম্পর্ক আছে, এতটুকু লিখে দিলাম। এক্সাম্পল যদি একটা আসি আমরা, সেটা হচ্ছে ব্যবসায়ে, দেখলেন বললাম না আমার সাথে কি জানি হচ্ছে আজকে। ব্যবসায় ম্যানেজার নিয়োগ, 500 টাকা। আমি 500 টাকা দিয়ে একজন ম্যানেজারকে নিয়োগ দিলাম। নিয়োগ দেওয়ার অর্থ এই না যে আমি তাকে টাকাটা দিলাম, যেহেতু টাকা দেই নাই তাই আমার এ ইকুয়ালস টু এল প্লাস ওই তে কোনো ধরনের প্রভাব পড়েনি। যেহেতু কোনো ধরনের প্রভাব পড়েনি, তাই জিনিসটা হচ্ছে ঘটনা। ঘটনা কি, ঘটনা হচ্ছে যে কোনো কিছু ঘটে যাওয়া। যেমন আমি মনে করেন এখন বললাম যে আমি একজনের ব্ল্যাক ম্যাজিক করব, সেটা হচ্ছে হাসু আপারে করলাম। আমি হাসু আপারে ব্ল্যাক ম্যাজিক করলাম যে তুমি দেশে আসো, তোমার জেলে ঢুকিয়ে দিব, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে কোনো কিছু ঘটে যাওয়া, আর লেনদেন হচ্ছে যে ঘটনার মাধ্যমে সাধারণত এ ইকুয়ালস টু এল প্লাস ওই তে প্রভাব পড়বে। এই তিনটার যে কোনো একটা চেঞ্জ হবে, বা দুইটা চেঞ্জ হতে পারে, বা তিনটাই চেঞ্জ হতে পারে, বা কমপক্ষে একটা চেঞ্জ হবে। অর্থাৎ এ ইকুয়ালস টু এল প্লাস ওই মাস্ট চেঞ্জ হবে, যেটাই সেটা হচ্ছে লেনদেন। আর ঘটনা হচ্ছে ঘটে গেছে কোনো একটা জিনিস, তবে সেটার মাধ্যমে এই তিনটাই কোনো ধরনের প্রভাব পড়েনি। যেমন হচ্ছে ব্যবসার ম্যানেজার নিয়োগ দিছি, ম্যানেজার নিয়োগ দেওয়ায় একটা ঘটনা ঘটছে, তবে সেটার কারণে কোনো ধরনের সম্পদ বাড়ে নাই, দায় বাড়ে নাই, বা ওনার সিকিউরিটি বাড়ে নাই। এটা হচ্ছে আমার ঘটনা। লেনদেন হচ্ছে যদি আমি বলি
বেতন প্রদান করছি, আমি যদি বেতন দিই, বেতন দিলে কি হবে, আমার একটা সম্পদ কমে যাবে, তার মানে আমার টাকা চলে যাবে আর আমার ব্যয়টা বাড়বে, অর্থাৎ আমার A = L + OE চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন লেনদেনটা যখন হতে যাচ্ছে তখন কিন্তু একটা ঘটনাই ঘটতেছে, ঘটনা ছাড়া কিন্তু লেনদেন হচ্ছে না, মানে কিছু না কিছু তো ঘটতেছে, ঘটলেই তারপরে লেনদেন হচ্ছে। তবে লেনদেনটা আবার, ওই ঘটনাটা আবার আপনার লেনদেনে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এ যদি এইখানে যাইতে হয়, ওই সিট পর্যন্ত যাইতে হয়, তাহলে সহজ হিসাব ওর ওই A = L + OE এর উপর একটা প্রভাব ফেলতে হবে। সহজ করে শেষ লাইনটা বলি, ঘটনা থেকে যদি আপনার লেনদেনে যাইতে হয় তাহলে আপনাকে একটা সত্য পূরণ করতে হবে। সত্যটা হচ্ছে এই যে 3টা ভাই আছে, ওই 3টা ভাইয়ের উপরে প্রভাব ফেলতে হবে। যদি না পারেন তাহলে আপনি লেনদেন হতে পারবেন না, ঘটনায় বসে থাকতে হবে। যারা শুধুমাত্র ওই সত্যটা পূরণ করতে পারবে তারাই হচ্ছে এই সাইডে লেনদেন হবে। তার মানে কি, এই যে ব্যক্তি এইখানে গেছে ও তো আগে ঘটনা ছিল, তাই ও যখন সত্যটা পূরণ করতে পারছে 2 নাম্বার পজিশনে গিয়ে বসতে পারছে। আর যারা হচ্ছে সত্য পূরণ করতে পারে নাই তারা ওই 1 নাম্বারের জায়গায় চুপচাপ বসে আছে। মনে করেন আপনাদের ক্লাসে অনেকেই 9-এ আছেন, আপনারা সবাই 9-এর, যারা 9-এ আছেন পাস করতে না পারলে কি হবে, 9-এই থাকবেন, 10-এ যাইতে পারবেন না, ওটা হচ্ছে সত্য। এই ক্ষেত্রে সেম। এখন দেখেন বুঝছেন কিনা, না বুঝলে আমারে বলেন। ব্ল্যাক ম্যাজিক করা যায়, এটা সত্যি কথা। কারণ হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং শেষ পর্যায়ে উনি মারাও যায়। ওই ব্ল্যাক ম্যাজিক থেকেই কিন্তু ওনার শরীরে ব্যথা ওঠে, জ্বর ওঠে এবং উনি মারা যান। তো এই জিনিসটা সত্য, বুঝছেন। এর থেকে আরো একটা জিনিস সত্য আছে, সেটা হচ্ছে আপনার মানুষের বদনজর। আমি জানি না আপনারা কেউ ফেসবুকে অনেক কিছু ছাড়েন কিনা, আমার ফেসবুক আইডি নেই, সো আমি এটা বলতে পারবো না। আমি ফেসবুক আইডি ইউজ করি না 2018 কি 19 হবে, হয় বা 19-এর শেষে বা শুরুর দিকে। আবার ভাইবেন না থাকা খেয়ে ফেসবুক চালানো বন্ধ করছি, নর্মালি হচ্ছে পড়াশোনায় ইফেক্ট পড়তো অনেক, বুঝছেন এই জন্য। এখন বিষয়টা হচ্ছে ওই যে দেখবেন যে আপনারা কোনো একটা ভালো মুহূর্ত কাটাচ্ছেন, সেটা ছবি তুলে যখন দিবেন, বা মনে করেন আপনারা একজন ভালো রেজাল্ট করছেন, ভালো রেজাল্ট করার সময় ওই যে রেজাল্টের জন্য আপনি আপনার মা বাবা সবাই মিলে এক জায়গায় বসে একটা ছবি তুলে সেটা আবার পোস্ট করছেন। ফেসবুকে তো নানান মানুষ বসবাস করে না, ওখানে থাকে না, বসবাস বলতে দেখে। তো আপনার ওই জিনিসটা দেখার পরে ওনার ভেতর থেকে যে একটা হতাশা কাজ করবে, ওই হতাশার কারণে আপনার ক্ষতি হবে। এখন আপনি যদি বলেন স্যার আপনি এই ধরনের কথা কেমনে বললেন, দেখেন আমি খুব ছোট মানুষ, যতটুকু পড়াশোনা করছি ততটুকু জ্ঞান থেকে বলি। হাদিসে এরকম একটা হাদিস বর্ণনা আছে যে হচ্ছে একজন সাহাবী অনেক সুন্দর দেখতে। সুন্দর দেখতে বলতে মানে আপনারা তো দেখছেন না, ওই কিছু কিছু ভিডিও বা বইয়ে পড়ছেন যে আগের মানুষও অনেক লম্বা ছিল আর তার দেহের গঠনটাও অনেক সুন্দর, মানে পুরুষ সাহাবী। তো উনি হচ্ছেন নর্মালি এত সুন্দর ছিল যে ওনাকে দেখলে যে কেউ হচ্ছে আকৃষ্ট হতো ওনার প্রতি। তো উনি একদিন খালি গায়ে, নর্মালি গোসলের সময় তো সবাই খালি গায়ে গোসল করে পুরুষ মানুষরা, তো হচ্ছে উনি ওনার পুকুরে গোসল করতেছিলেন। রাস্তা দিয়ে মানে ওনার বাসার সামনের যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আরেকজন পুরুষ সাহাবী যাচ্ছিল। তো উনি যাওয়ার সময় শুধুমাত্র ওখান থেকে উনি বললেন, বাহ তুমি তো অনেক সুন্দর দেখতে। ওইখান থেকে মানে রাস্তা থেকে, মনে করেন আপনি ভাবেন যে আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন আর আপনার ফ্রেন্ড গোসল দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি বললেন বাহ তুমি তো অনেক সুন্দর দেখতে। এই যে ওনার একটা হতাশা কাজ করলো, বা উনি ওনার ভেতর থেকে দিল থেকে যে একটা কথা বললেন, এই কারণে ওই সাহাবী অর্থাৎ যাকে বলা হয়েছিল সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। এবং উনি যে বেহুশ হয়ে পড়ে যান তারপরে খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়েন, এবং ওনার যে শরীরের অবস্থা সেটা খুব বিশ্রীভাবে ভেঙে পড়ে, অর্থাৎ উনি খুব বাজে দেখতে হয়ে যান। তো এটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত পৌঁছায়, তখন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষের বদনজর একটা উটকে আপনার হচ্ছে মানুষের পাতিল পর্যন্ত নিয়ে আসতে পারে। কারণ হচ্ছে মনে করেন আপনি রাস্তায় যাওয়ার পথে একটা সুন্দর গরু দেখলেন, বললেন বাহ গরুটা তো সুন্দর,
দেখবেন ওর এমন একটা অসুখ হবে, শেষমেশ ওকে জবাই করে খাওয়া লাগবে বা বিক্রি করা লাগবে। তো এই জন্য এই জিনিসগুলো থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবেন। শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না। এই যে দেখবেন আপনি অনেক পড়াশোনা করতেছেন, অনেক কিছু হয়েছে, আপনার ফ্যামিলিতে অনেক হ্যাপি ছিলেন, হঠাৎ করে ফ্যামিলিতে ঝগড়া ঝাঁটি লেগেই গেছে। মানুষের বদনজর খুবই ভয়ঙ্কর। সো ফেসবুকে কোনো কিছু পোস্ট করার আগে 101বার ভেবে নেবেন, ঠিক আছে? এসব জিনিস থেকে বেঁচে থাকলে জীবনটা সুন্দর থাকবে। আগের মানুষের ভেতরে ডিভোর্স হতো না, কেন জানেন? আগের মানুষ এসবে অ্যাডিক্টেড ছিল না, এই কাজগুলো করতো না। কিন্তু এখনকার মানুষ প্রচুর করে। বাচ্চা হইলে বাচ্চারা কোলে নেওয়ার আগেই ফেসবুকে পোস্ট করে আই এম ফাদার ড্যাশ হ্যান ত্যান, ওই ইংরেজির একবারে ড্যাশ করে ফেলছে। হ্যাঁ, ফালতু লোকজন। ওকে, 5 নাম্বার আসেন। 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে এর ফলে হিসাব সমীকরণে উপাদানের পরিবর্তন ব্যাখ্যা করো। 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা যদি আপনি আরম্ভ করেন তাহলে কি হবে? এরকম যদি আসে তখন লিখবেন A equals to L plus OE। যখন আপনি 50,000 টাকা মূলধন নিয়ে আসছেন তখন হচ্ছে অটোমেটিক আপনার সম্পদ বাড়ছে, নগদ টাকা বাড়ছে, আর এদিকে হচ্ছে আপনার ওনার সিকিউরিটি অর্থাৎ মালিকানা সত্ত্ব বাড়ছে। এই জিনিসটা একটু দেখায় দিবেন। এটার মাধ্যমে বোঝা গেল যে আপনার হচ্ছে লায়াবিলিটি জিরো, আপনার হচ্ছে মূলধনটা বাড়ছে। তখন এভাবে জাবেদাটা দিয়ে দিবেন, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। পাশে লিখে দিবেন নগদান হচ্ছে সম্পদ বৃদ্ধি বা এ বৃদ্ধি, আর মূলধন হিসাব হচ্ছে ওই বৃদ্ধি। এমনি যখন আপনি এতটুকু শর্টকাট করে লিখে দিবেন, ওই টিচার লজ্জায় পড়ে যাবে আপনাকে 1 দিতে গেলে। উনি মাস্ট আপনাকে 2 এর মধ্যে 2 দিবে। সো কনসেপ্ট আপনার ক্লিয়ার যখন থাকবে আপনি এভাবে লিখে দিবেন, এত বেশি হাবিজাবি ফাও কথা লেখার দরকার নেই। 6 নম্বরে আসেন। আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান 5,000 টাকা, লেনদেন নয় কেন? আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করছে 5,000 টাকা, সেটা কেন লেনদেন নয়? তখন লিখবেন ফরমায়েশ প্রদান করলে কোন ধরনের অর্থের লেনদেন হয় না। ফরমায়েশ প্রদান করলে কোনো ধরনের কি হয় না? অর্থের লেনদেন হয় না। শুধুমাত্র অর্ডার নেওয়া হয়, অর্ডার নেওয়া হয়। যখন পণ্য হস্তান্তর হয় তখনই অর্থের লেনদেন হয়। এই অবস্থায় এটি ঘটনা থেকে লেনদেনে পরিণত হয়। বুঝতে পারছেন ম্যাডামরা? সবার কাছে ক্লিয়ার হলো? আজকে অনেক স্টুডেন্ট, মাশাআল্লাহ। আবার কেউ বদনজর দিয়েন না, তাহলে কমে যাবে। বেশি বদনজর দিয়েন না, বুঝছেন? আমার উপরে আবার প্রচুর বদনজর নাকি খাটতো, আমি জানি না সত্যি নাকি মিথ্যা।
বা আসলে এটা বাস্তব কিনা, আমার আম্মু আমাকে এখনো বলে। মানে ছোটবেলায় আমি যদি আমাকে কেউ এসে গাল ধরে টানতো, বাহ ছেলেটা তো ভালো লম্বা হয়েছে, মানে আমি ছোট থেকে নাকি একটু লম্বা, তো তারপরেই নাকি আমার জ্বর আসতো। তো বিষয়টা হচ্ছে এই, লম্বা হইলেও সমস্যা, বুঝছেন? মজার কথা বলতে নাই, তারপরে বলি, কোনো কিছু যদি ভুল করি না, তা আম্মু বলে যে তুই শুধু শুধু কি বলে কঞ্চির মতো লম্বা হয়েছিস, আর কি খেয়ে যে পড়াশোনা শেষ করছিস। এগুলো হচ্ছে, বাহ নিশাত, গুড। হ্যাঁ আসলে অনেক কিছুতে মানুষের সমস্যা। আমি দোয়া করেন। ওকে, এখন আসেন ব্যবসার মালিকানা সত্ত্ব সম্পর্কে ধারণা দাও। ব্যবসার মালিকানা সত্ত্ব সম্পর্কে যদি আমরা ধারণা দিতে যাই, তাহলে আগে মালিকানা সত্ত্বের অংশটুকু ভালো মতো বুঝতে হবে। মালিকানা সত্ত্ব সম্পর্কে ধারণা দিতে গেলে কি করতে হবে, ওই সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আগে লিখবেন মালিকানা সত্ত্ব বলতে মোট সম্পদ থেকে বা মোট সম্পদ মাইনাস বহির্দায় বোঝায়। এখন আপনাদেরকে একটু বহির্দায় আর অন্তর্দায়টা একটু ক্লিয়ার করি, যদি এই অংশের সাথে রিলেটেড না তারপরও। তাহলে মালিকানা সত্ত্ব বলতে আমরা মোট সম্পদ মাইনাস বহির্দায় বোঝাই। বহির্দায় জিনিসটা কি? বহির্দায় হচ্ছে আপনার হচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, এই দুইটার যোগফল হচ্ছে বহির্দায়। তাহলে অন্তর্দায় কি? আর অন্তর্দায়টা হচ্ছে মূলধন, মূলধনটা হচ্ছে অন্তর্দায়। কারণটা হচ্ছে এটা মালিকের টাকা, আর এটা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরের দায়, তাই হচ্ছে এটাকে বলা হয় অন্তর্দায়। আর বহির্দায় হচ্ছে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় দুইটার যোগফল। ঠিক বলছেন রাই। আচ্ছা, এরপরে আরেকটু জিনিস এখানে একটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্বের চারটি উপাদান আছে, চারটি উপাদান আছে। যেমন মূলধন, এরপরে হচ্ছে আমাদের আয়, এরপরে হচ্ছে ব্যয়, এবং শেষে হচ্ছে উত্তোলন। এই জিনিসটা একটু উল্লেখ করে দিবেন, তাহলে হচ্ছে বোঝা যাবে যে আপনার এই সম্পর্কে ভালো আইডিয়া আছে। তাহলে মালিকানা সত্ত্ব বলতে বোঝায় মোট সম্পদ থেকে বহির্দায়টা বাদ দিলে। আমাদের আজকে শর্ট কোশ্চেন সলিউশন হচ্ছে, আমরা জানি যে আপনাদের জন্য শর্ট কোশ্চেন নতুন করে অ্যাড করা হয়েছে সিলেবাসে, এটা ভালো জিনিস। পরেরটা আসেন, দুই তরফা দাখিলা পদ্ধতিকে সর্বজনীন স্বীকৃত পদ্ধতি বলা হয় কেন? আগে বলি সর্বজনীন স্বীকৃত বলতে কি বোঝানো হচ্ছে। মনে করেন আমি একজন ব্যক্তিকে ভালো বললাম, আমি ওই ব্যক্তির দল করিতে ওই ব্যক্তিকে ভালো বললাম, বাকি সবাই খারাপ বললো, তার মানে ওই ব্যক্তি কিন্তু সর্বজনীন স্বীকৃত ব্যক্তি না। আমিও ভালো বললাম, আপনারাও ভালো বললেন, অন্য সবাইও ভালো বললো, তখন সেটা সর্বজনীন স্বীকৃত ব্যক্তি। যেমন আমরা হচ্ছে আমাদের শেষ নবীকে কি করি, আপনারাও ভালো বলেন, আমিও ভালো বলি, আরো 5 জন ভালো বলে, তো অন্য ধর্মের ব্যক্তি যারা আছে তারাও ভালো বলে। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে এই জায়গাটাতে ওই ব্যক্তি সম্পর্কে কারো কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই। ঠিক তেমনি দুই তরফা দাখিলা পদ্ধতি যে একটা ভালো পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, বা এক কথায় সবাই সর্বসম্মত। তাহলে এখন কি লিখবেন?
দুই তরফা দাখিলা পদ্ধতি যেহেতু বিশ্বাসযোগ্য, বিজ্ঞানসম্মত, সুশৃঙ্খল পদ্ধতি, যেহেতু এটা বিশ্বাসযোগ্য, যেহেতু এটা বিজ্ঞানসম্মত এবং যেহেতু এটা সুশৃঙ্খল পদ্ধতি, তাই সকলের কাছে এটি গ্রহণযোগ্য। এজন্য এটিকে সর্বজন স্বীকৃত বলা হয়। বুঝতে পেরেছেন ছাড়েরা, ম্যাডামেরা? পেয়ে যাবেন তাহমিদ, পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। নজর টিকা দিব এই বয়সে, কি বলেন? আম্মুর মতো বলা শুরু করলেন তো দেখি। আম্মু এটাই বলে, এখনো অসুস্থ হই হুটহাট করে বলে নাও, আবার অসুস্থ হইলে কে জানি নজর দিল আমার ছেলের উপরে। তো কারোর খেয়ে কাজ নাই যে আমার আম্মু ছেলের উপরে নজর দিবে। এত ঠেকা পড়ছে মানুষের দুনিয়ায়। হ্যাঁ, আমিও জানি ব্ল্যাক ম্যাজিক কাজ করে। আমি নিজে অনেক কিছু সাফারার, সো আমি জানি এটা হয় অনেক কিছুতে। বুঝছি। আরে না রে ভাই, আমি এত সুন্দর না, কিন্তু মানে আমারে অন্য মানুষে হয় না যে আপনি অন্য মানুষের 4টা থাপ্পড় মারলেও ব্যথা লাগে না, আমার একটা থাপ্পড় মারার আগেই ব্যথা লেগে যায়, বুঝছেন? মানে আমি একটু এই টাইপসের পাবলিক। আসলে অনেক মানুষের খেয়ে কাজ নাই, আজাইরা হচ্ছে, বুঝছেন, মানুষের পিছে লেগে থাকে। কি আর করার। নুসাইবা বুঝছেন? এরপরে 9 নাম্বার। এইবার 9 নাম্বারে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি আমি। 9 আর 10, 9 আর 10 আমি জিজ্ঞাসা করবো এই কারণে আপনারা একটু অ্যান্সার দিবেন। হিসাব চক্রের ধাপ কতটি? বলেন তো, হিসাব চক্রের ধাপ কতটি? আপনাদেরকে গল্প বলবো, বুঝছেন? আগে পড়া শেষ করেন, তারপরে এই কোশ্চেন গুলো থেকে কমন পাবেন। আমি আবারও বলতেছি, এই কোশ্চেন গুলো থেকে কমন পাবেন। এগুলো রিপিটেড প্রশ্ন, মানে বারবার আসছে যেগুলো, সেগুলোই। হিসাব চক্রের ধাপ কতটি? হিসাব চক্র কাকে বলে মনে আছে ম্যাডামরা? যদিও এক এক বইয়ে এক এক রকম করে হিসাব চক্র নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। শোনেন ভাই, এই গ্রামে থাকলে, ঢাকা শহরে তো কিছুই হয় না নর্মালি, সত্যি যেটা, ঢাকা শহরে কেউ কারোর দিকে তাকানোর সময় নেই, কিন্তু গ্রাম এলাকায় থাকলে নিজের মেয়ে বের হয়ে চলে গেছে তাতে আপত্তি নাই, বা নিজের ছেলে বের হয়ে চলে গেছে গাঞ্জা খায় তাতে আপত্তি নাই, পাশের বাসার অমুকের ছেলে সিগারেট খাইলো কেন তাতে সমস্যা। গ্রাম এলাকার দিকে এই টাইপসের আচরণ প্রচুর হয়। আপনারা যারা গ্রামে থাকেন আপনারা জানেন, মানে ওনার ছেলে গাঞ্জা খায় তাতে প্রবলেম না, পাশের বাড়ির অমুকের ছেলে কেন সিগারেট খাইলো এটা নিয়ে ওনার মাথা ব্যথা। হ্যাঁ, গ্রামের দিকে এই ফালতু কাজ কাম প্রচুর হয়, কিন্তু শহরে এইগুলা হয় না। 10টা কি কি বলতে পারবেন? দেখেন, আপনি যদি 10টা এখানে লিখে দিতে যান তাহলে কিন্তু সমস্যা আছে।
এই প্রশ্নটা হচ্ছে নরমালি হচ্ছে এত বড় প্রশ্ন আসে না, আমি দিয়ে রাখছি জাস্ট আপনাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। হিসাব চক্র বলতে হিসাব বিজ্ঞানের পদ্ধতি সমূহের আবর্তনকে অর্থাৎ ঘোড়াকে, ঘোড়া যেটা সেটার একটা শুদ্ধ ভাষা আছে, সেটা হচ্ছে আবর্তনকে বোঝায়। এই হচ্ছে জিনিস। হিসাব চক্রের ধাপ 10টি, এভাবে লিখবেন। লেখার পরে একটু বুদ্ধি খাটাবেন, হ্যাঁ। যার শুরু হয় লেনদেন শনাক্তকরণ দিয়ে, এবং যার সমাপ্তি হয় সমাপনী দাখিলা পরবর্তী আর্থিক অবস্থা দিয়ে। তাহলে একবারে এক লাইন উত্তর হলো না, উত্তরটা একটু গোছানো হলো। আর্থিক অবস্থা দিয়ে, যার মধ্যে কিছু আছে ঐচ্ছিক এবং কিছু আছে আবশ্যিক। বুঝতে পেরেছেন স্যারেরা? ও ভুলে গেছে রাহি, মাফ করে দেন, পরের বার আর হবে না। কে কে চলে গেল, ঠিক হলো না বিষয়টা। আচ্ছা, এবার 10 নম্বরটা আপনাদেরকে আমি সলভ করতে দিব, এটা আপনাদের দায়িত্বের মধ্যে দিলাম। এটা করে সবাই একটা ছবি তুলে আমাকে দেন, দেখি কে কতটুকু ক্লাসে আছেন, আমি সেটা একটু বুঝি। 10 নম্বরটা, অফিসের জন্য 30,000 টাকার কম্পিউটার ক্রয় করা হলে লেনদেনটিতে দুই তরফা দাখিলা পদ্ধতির প্রভাব কি, ব্যাখ্যা করো। এটা সবাই যে কয়জন আছেন অ্যান্সার করে আমাকে দেন, টাইপ করে দিতে পারেন। আমার নজর লাগলো কেমনে স্যার? দেন 10 নম্বরটা দেন, 10 নম্বরটা অ্যান্সার করে হয় টাইপ করে দেন সংক্ষেপ করে, অথবা খাতায় লিখে নিয়ে আসছে। আরে আমার ভাইয়ার নেটটা এত কাঁপাকাঁপি করে, আমি চলে আসবো, এসে দেখি নেটটার একটা থাপ্পড় দিয়ে দিই। এই রাহি কি অ্যান্সার করতেছেন? নিশাত, হ্যাঁ হ্যাঁ চলে যাবো, গেলেই মাইর দিবেন আমারে ধরে, পরে আরেক ভেজাল। করেন, অ্যান্সার করেন। ওকে, করেন অ্যান্সার। এই তো, আপনারাও একটু রেসপন্স করে অ্যান্সার করলে দেখা যাবে যে আরে রাহি দেন, সমস্যা না, ভুল হোক সমস্যা কি, যে আপনারাও অ্যান্সার করে দিলে সেটা হচ্ছে অনেক কিছুতে দেখা যাবে যে আপনাদের প্রবলেম থাকলে আমি সেটা ডিরেক্ট লাইভ ক্লাসে সলভ করে দিতে পারবো। গ্রুপে দিলেও তো আর ওইভাবে সলিউশন হয় না, এগুলো তো প্রবলেম সলভিং ক্লাস, যাতে আপনাদের হচ্ছে যাব দেখি কতক্ষণ লাগে, হয়তো
বাইকে বেশিক্ষণ লাগবে না, যাবো হয়তো, প্ল্যান আছে ওইদিকে কি একটা জানি জলশ্রী সেন্ট্রাল পার্ক না কি জানি একটা আছে, ওখানে আমাদের একটা শুট হওয়ার কথা আছে টিচারদের। সো আমরা আসি, জানাবো আপনাদেরকে। সম্ভবত একটা সেন্ট্রাল ওইখানে একটা শুট হবে টিচারদের, আমাদের কিছু ভিডিওর জন্য ওখানে শুট হবে, সেটার জন্য। বাহ, তাইলে তো আরো খুবই ভালো হইলো। সে সময় আসলে ইনশাল্লাহ দেখা হবে, সমস্যা নেই। সব টিচারদের সাথে দেখা করতে পারবেন। আমার থেকে তো আপনাদের আরো অনেক ফেভারিট টিচার আছে, তাই না? তাদের সাথেও দেখা যাবে। নুসাইবা গেল কই? রাফা, নিশাদ সব গেল কই? সি ওকে, অফিসের জন্য 30,000 টাকার এটা আমি রেখে দিলাম, দেখি আপনারা কখন দেন। আপনাদের অপেক্ষা ছিলাম এতক্ষণ। আচ্ছা দেখি, ইনান দেখি ওরা কেউ করে কিনা, নাহলে আমি করে দিব, সমস্যা নেই। এখন আসেন 11 নম্বর, বলছে যন্ত্রপাতি বিক্রয় করছে 80,000 টাকায়, যার ব্যবহার পরবর্তী মূল্য ছিল 65,000 টাকা। তাহলে ও বিক্রি করছে 80,000 টাকায়, কিন্তু ব্যবহার পরবর্তী মূল্য, ব্যবহার পরবর্তী মূল্য বলতে মনে করেন আমি একটা মোবাইল কিনছিলাম 20,000 টাকায়, এবং ব্যবহার করার পরে আপনারা দাম বলছেন 5,000 টাকা। মানে আপনারা বলছেন যে স্যার এখন এটা দাম আছে 5,000, বা আপনারা 5,000-এ কিনতে চান, তাহলে ওই যে 5,000 টাকা দাম আপনারা বললেন, তার মানে ব্যবহার পরবর্তী মূল্য হচ্ছে ওই 5,000 টাকা। ওই 5,000 টাকা ব্যবহার পরবর্তী মূল্য, অর্থাৎ ধরে নিলাম 65,000 টাকা ব্যবহার পরবর্তী মূল্য, তবে বিক্রি করছে 80,000 টাকায়। তার মানে আমার লাভ হয়েছে না? মূল্য অ্যাকচুয়ালি যা ছিল তার থেকে বেশি দামে বিক্রি করছি, তাহলে কি হবে? লিখবো বিক্রয় মূল্য 80,000 টাকা, ব্যবহার পরবর্তী মূল্য 65,000 টাকা। বাদ দিলে কি হবে? 15,000 টাকা। এটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। বুঝছেন? 12 নম্বর বলছে মুনাফা জাতীয় প্রদান ও ব্যয় একই অর্থবোধক মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান। মুনাফা জাতীয় প্রদান আর ব্যয় একই অর্থবোধক হলেও এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন মুনাফা জাতীয় প্রদানের মধ্যে বিগত সালের, বর্তমান সালের এবং আগামী বা ভবিষ্যৎ সালের বিগত সালের, বর্তমান সালের, আগামী বা ভবিষ্যৎ সালের কি থাকে? টাকা অন্তর্ভুক্ত থাকে। এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। অর্থাৎ মুনাফা জাতীয় প্রদান কি? বিগত সালের তথ্য থাকবে, টাকা থাকবে, বর্তমান সালের থাকবে, এবং আগামী বা ভবিষ্যৎ সালের কি থাকবে? অন্তর্ভুক্ত থাকবে। যেমন মনে করেন আমি বলে দিলাম 50,000 টাকা, যার মধ্যে হচ্ছে 15,000 বিগত সালের, অর্থাৎ মোট টাকা আমি দিচ্ছি 50,000, যার ভেতরে বিগত সালের হচ্ছে 15,000 টাকা। মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে কি হবে? মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে একটা জিনিস হবে, সেটা হচ্ছে
শুধুমাত্র বর্তমান সালের খরচটা থাকবে। শুধুমাত্র কি থাকবে, বর্তমান সালের যে খরচটা আছে সেটাই থাকবে। যেমন শুধুমাত্র বর্তমান সালের খরচ হচ্ছে, ওইখানে দেখেন বলছিলাম যে 50,000 টাকা, যার মধ্যে 15,000 টাকা বিগত সালের, তাহলে 50 থেকে 15,000 বাদ দিলে আমার থাকে হচ্ছে আর 35,000 টাকা। ওই 35,000 টাকায় শুধুমাত্র আমার মুনাফা জাতীয় ব্যয়, আর পুরোটাই হচ্ছে একসাথে মুনাফা জাতীয় প্রদান। বুঝতে পারছেন নাকি? এনি বারবার চলে যায়, বারবার আসে, ওই নেটওয়ার্কে তাড়াতাড়ি মানে ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিচ্ছে। নুসাইবা বুঝছেন? নুসাইবা এগুলো এমনি পারে, ও বলছিল এই ক্লাসে। আচ্ছা, নেটওয়ার্কও মজা নাই, দেখছেন নেটওয়ার্কেরও বদনজর আছে। আচ্ছা, বাড়ি ভাড়া প্রাপ্তি পরবর্তী বছর সংক্রান্ত হলে 50,000 টাকা, যার মধ্যে 10,000 টাকা মুনাফা জাতীয় আয় কত? ও এইখানে একটা কমা ভুলভাল পড়ে গেছে, সেটা হচ্ছে পরবর্তী বছরের টাকা হচ্ছে 10,000 টাকা, আর মোট টাকা পাইছেন হচ্ছে 50,000। অর্থাৎ আপনি মোট টাকা পাইছেন হচ্ছে 50,000। এরকম একটা ভুলভাল কোশ্চেন আসছিল গত বছর, এই জন্য এই কোশ্চেনটা আমি নিয়ে আসছি। বলছে বাড়ি ভাড়া প্রাপ্তি হয়েছে, যার ভেতরে মোট পাইছেন হচ্ছে 50,000 টাকা, যার ভেতরে 10,000 টাকা হচ্ছে পরবর্তী বছরের, তাহলে মুনাফা জাতীয় আয় কত? দেখেন এই যে 50,000 টাকা আপনি মোট পাইছেন না, যতটা পাইছেন একসাথে, যত টাকা একসাথে পান না কেন সবটাই হচ্ছে প্রাপ্তি, পুরোটাই হচ্ছে প্রাপ্তি। আর শুধুমাত্র এই বছর তো আপনি কত পাইছেন, এই 50,000-এর মধ্যে তো 10,000 তো পরের বছরের, তার মানে এই বছরের কত? 40,000। এই 40,000 হচ্ছে আয়। সো আশা করি বুঝে গেছেন, এটার ব্যাখ্যা করার কিছু নাই। 14 নাম্বার, একটা পুরাতন কম্পিউটার 15,000 টাকায় ক্রয় করে তার মেরামত বাবদ 5,000 টাকা ব্যয় করে ব্যবহার উপযোগী করা হলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? কোন স্থায়ী সম্পদে যদি আপনার হচ্ছে মেরামত বাবদ খরচ হয় বা বহন খরচ হয়, সেটা ডিরেক্ট ওই কম্পিউটার বা ওই যন্ত্রপাতির সাথে যোগ হবে। যেমন একটা পুরাতন কম্পিউটার কিনছেন কত টাকা দিয়ে? 15,000 টাকা দিয়ে, আবার হচ্ছে 5,000 টাকা কি করছেন আপনি? ব্যয় করছেন। তাহলে 5,000 টাকা যদি ব্যয় করেন তাহলে টোটাল কত হবে? 20,000 টাকা। এই 20,000 টাকাই হচ্ছে আপনার মূলধন জাতীয় ব্যয়। ভেরি গুড। আরে কষ্ট রাখতে হবে না। আচ্ছা, আপনাদের কি খুব লাগতেছে? লাগলে কয়েক মিনিট ব্রেক দিব। বলছে বহি ফেরত ব্যয় হ্রাস করে। বহি ফেরত কি করে? বহি ফেরত হচ্ছে ব্যয়টাকে হ্রাস করে। কি করে হ্রাস করে? যুক্তি দাও। বহি ফেরত এর অর্থ হচ্ছে ক্রয় ফেরত, বা এর আরেক নাম বলতে পারেন ক্রয় ফেরত। এখন আমাদেরকে কোশ্চেন করা হয়েছে বহি ফেরত কি করে ব্যয় হ্রাস করে। দেখেন, ক্রয় করলে আমাদের কি হয়? ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পায়। ক্রয় করলে যদি ব্যয় বৃদ্ধি পায়, যখন ক্রয়কৃত পণ্য আমি ফেরত দিচ্ছি, তখন কি হবে? তখন তাহলে আমার ব্যয়টা কি হবে? ব্যয়টা হ্রাস পাবে। অর্থাৎ বহি ফেরত অর্থ হচ্ছে ক্রয় ফেরত, আর ক্রয় করলে সাধারণত কি হয়? ব্যয় বৃদ্ধি পায়। আর ক্রয় করলে যেহেতু ব্যয় বৃদ্ধি পায়, তাই ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ব্যয় আমার কি হবে? হ্রাস পাবে। এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ ক্রয়কৃত পণ্য যখন আমি ফেরত দিব, তখন আমার ব্যয়টা হ্রাস পেয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের বহি ফেরত ব্যয় হ্রাস করে, এটা আমরা যুক্তি দিলাম।
এরপরে আসেন, মনিহারি ও অফিস সাপ্লাইজ একই হিসাব শ্রেণীর কিনা ব্যাখ্যা করো। এখানে আমি আরো একটা জিনিস একটু অ্যাড করে দিব আপনাদের। মনিহারি অফিস সাপ্লাইজ আর হচ্ছে অফিস সরঞ্জাম, এই তিনটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আজকে। দেখেন, মনিহারি হচ্ছে খাতা, কলম, পেন্সিল, মানে একবারে ছোট জিনিসগুলা। অফিস সাপ্লাইজ হচ্ছে ওর থেকে একটু বড় জিনিসগুলা, যেমন ক্যালকুলেটর, স্টাফলার, এই জিনিসগুলা। আর অফিস সরঞ্জাম কি? অফিস সরঞ্জাম হচ্ছে আপনার যন্ত্রপাতি, যেমন হচ্ছে কম্পিউটার, কম্পিউটার, ল্যাপটপ, এইগুলা। এখন মনিহারিটা হচ্ছে আমাদের জন্য ব্যয়, এটা মনে রাখবেন, মনিহারি হচ্ছে ব্যয়। আর অফিস সাপ্লাইজটা আমাদের জন্য কি? সম্পদ, স্থায়ী সম্পদ, তাই তো? আর অফিস সরঞ্জামও আমাদের জন্য স্থায়ী সম্পদ। বুঝতে পারছেন স্যারেরা? ক্লিয়ার হলো এটা? এই যে তিনটা জিনিস আমরা প্রায় মিক্স করে ফেলি, এই তিনটা জিনিস বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। এরপরে বলছে জীবন বীমা প্রিমিয়াম পরিশোধের জাবেদা কি এবং কেন? জীবন বীমা প্রিমিয়াম জীবন বীমা প্রিমিয়ামের হচ্ছে আমার জাবেদাটা আসলে কি, সেই জিনিসটা। তো এটা যদি আগে আমরা জাবেদাটা দিই, তাহলে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। এই যে জীবন বীমা প্রিমিয়াম, এবার আমরা একটু ব্যাখ্যা লিখব। জীবন বীমা প্রিমিয়াম দেওয়া হয় জীবনের উপরে, অর্থাৎ মালিকের জীবনের উপরে। তাহলে কি করা হয়? জীবন বীমা প্রিমিয়াম দেওয়া হয় জীবনের উপর, অর্থাৎ মালিকের জীবনের উপরে। যেহেতু মালিকের জীবনের উপরে দেওয়া হয়, আমরা জানি মালিক ও প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন সত্তা। তাই মালিকের টাকা প্রতিষ্ঠান থেকে দিলে প্রতিষ্ঠান হতে দিলে সেটি হয় উত্তোলন। এই অংশটা বুঝতে পারছেন? জীবন বীমা প্রিমিয়ামের কেন জাবেদা এটা হবে। রাহি, নুসাইবা, ইনান, এনি,
নিশাত, ওকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, জীবন বীমা প্রিমিয়াম সাধারণত জীবনের উপরে দেওয়া হয়। মনে করেন আমার জীবনের উপরে আমি বীমা করতে পারবো, প্রতিষ্ঠানের উপরে তো আর বীমা করা সম্ভব না। অন্য বীমা হবে, তবে জীবন বীমা হবে না। প্রতিষ্ঠান মনে করেন এডু পরিবারের উপরে, আপনি চাইলে তো জীবন বীমা করতে পারবেন না, মানে এডু পরিবারের জীবন নেই। তাই আপনার হচ্ছে জীবন বীমা করতে হবে ব্যক্তির উপরে। এখন আমরা জানি কি মালিক আলাদা আর প্রতিষ্ঠান আলাদা। এখন যদি প্রতিষ্ঠান থেকে জীবন বীমার প্রিমিয়াম দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এটা মালিকের জীবনের উপরে প্রিমিয়াম দেওয়া হয়েছে। এখন মালিকের জীবনের উপরে প্রিমিয়াম কে দিবে? মালিক দিবে না প্রতিষ্ঠান দিবে? মালিক দিবে, কারণ আমরা জানি কি মালিক আর প্রতিষ্ঠান আলাদা আলাদা। তো যেহেতু মালিকের টাকাটা প্রতিষ্ঠান দিয়ে দিচ্ছে, মানে মালিকের জীবনের প্রিমিয়ামটা প্রতিষ্ঠান দিচ্ছে, তার মানে কি এটা উত্তোলন হয়ে যাচ্ছে। তাই উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পারছেন বিনান? ওকে, আমাদের আর কয়েকটা আছে। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন? এই জিনিসটা আমি আপনাদেরকে জাস্ট সহজ করে ব্যাখ্যা করে দিই। দেখেন, জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলার কারণ হচ্ছে কোনো একটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখ অনুসারে ক্রমান্বয়ে সাজায় গুছায় কোন বইয়ে লেখা হয়? সবার আগে লেখা হয় হচ্ছে জাবেদাতে। যেহেতু সবার আগে জাবেদাতে লেখা হয়, তাই সেটাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। একবারে জীবনের শুরুতে আপনারা কি করছেন? ওই যে ছোট অন, বড় অন, ক্লাস 1, 2, 3 কেজি যাই বলেন, প্রাইমারি স্কুলে গেছেন না? সবার আগে ওখান থেকে পড়াশোনা শুরু করছেন, তাই ওটাকে বলা হয় প্রাইমারি স্কুল। ঠিক তেমনি একটা হিসাব বিজ্ঞানে যদি কোনো ধরনের লেনদেন সংগঠিত হয়, মনে করেন ছোট একটা লেনদেন হয়েছে, যেমন অবচয়, একটা লেনদেন হওয়ার সাথে সাথে আমরা তারিখ অনুসারে কি করি? কোন বইয়ে লিখি? জাবেদাতে উল্লেখ করি। যেহেতু তারিখ অনুসারে আমরা জাবেদা বইয়ে লিখি, তাই সেটাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হলো? বুঝছেন? পরেরটা হচ্ছে আমাদের লাগবে 19 নাম্বার। এটা খেয়াল রাখবেন যে প্রকৃত জাবেদায় যে কোনো ধরনের লেনদেন লেখা যায়। তাহলে প্রকৃত জাবেদায় যে কোনো ধরনের লেনদেন লেখা হয় প্রকৃত জাবেদায়। তাহলে হচ্ছে আমরা কি করলাম? যে কোনো ধরনের লেনদেন লেখা হলো কোথায়? প্রকৃত জাবেদায়। আর বিশেষ জাবেদায় শুধুমাত্র বিশেষ লেনদেন লেখা হয়। একটা উদাহরণ দিই। নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদাতে কিন্তু শুধুমাত্র নগদ টাকা যখন আসে তখনই বসে, নগদ টাকা চলে গেলে কিন্তু এখানে বসবে না। তার মানে এটা একটা বিশেষ জাবেদা। এই জাবেদায় শুধুমাত্র যদি নগদ টাকা আসে বা ব্যাংক আসে, তাহলেই শুধুমাত্র আপনার এখানে বসবে। কোন ধরনের টাকা আপনার থেকে চলে গেলে সেটা এই জাবেদায় কি হবে না? বসবে না। তবে প্রকৃত জাবেদায় হচ্ছে যে লেনদেনই হোক না কেন সব বসবে। নগদ টাকা আসলেও বসবে, চলে গেলেও বসবে, নগদ টাকা না থাকলে অর্থাৎ অবচয় থাকলেও বসবে, আবার যদি নগদ টাকা নাও থেকে বাকিও থাকে তাও বসবে। অর্থাৎ সব ধরনের লেনদেন প্রকৃত জাবেদায় বসবে। পৃথিবীর যে লেনদেন আছে সেটা এখানে বসবে। তবে বিশেষ জাবেদার ক্ষেত্রে কি হবে? আলাদা আলাদা। যেমন নগদ প্রাপ্তি জাবেদাতে শুধু নগদ টাকা আসলে বসবে, নগদ প্রদান জাবেদাতে নগদ টাকা চলে গেলে বসবে, ক্রয় জাবেদাতে বাকিতে ক্রয় করলে বসবে, নগদ ক্রয় কিন্তু এখানে বসবে না। এই জন্য এটাকে বলা হয় বিশেষ জাবেদা, আর এটাকে বলা হয় প্রকৃত জাবেদা। বুঝতে পারছেন? মুসাইবা ইয়ানি রাহি,
আপনারা কত ভালো, সব বুঝে যান। আমিও ছোটবেলায় কেন এরকম বুঝতাম না, 2বার করে জিজ্ঞাসা করতাম, বলেন স্যার আবার বলেন। শুনুন, আপনাদের একটা ছোট্ট গল্প বলি ক্লাসের মাঝখানে। আমি যখন 9-এ পড়ি, আপনাদের মনে হয় আগেও বলছিলাম যে আমার সবাই চাইছিলাম সায়েন্স নিয়ে, তবে আমার সায়েন্স ভালো লাগতো না। মানে আমি 2-3 দিন বইটা বাসায় নিয়ে দেখার পরে বই আবার ফেরত দিয়ে কমার্স নিয়ে আসছি, কারণ আমার সবসময় স্ট্রং জোন হচ্ছে ম্যাথ। এখন বলতে পারেন স্যার সায়েন্সেও তো ম্যাথ আছে, তবে সায়েন্সে অনেকগুলো কোড আছে, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা পড়তে হয়, এটা কি সংকেত কি, এই জিনিসটা আমার চরম ভেজাল লাগে। আর আর্টসে দেখবেন ইতিহাস পড়তে হয়, ইখতিয়ার মোহাম্মদ উদ্দিন বখতিয়ার খলজি কত সালে মরে গেছে, কি হয়েছে, শেখ মুজিবের কার বাচ্চা হয়েছে, কত নম্বর বাচ্চা, ছাগলের বাচ্চা না হাঁসের বাচ্চা। ভাই আমার এই ইতিহাস ভালোই লাগে না, মানে চরম লেভেলের বিরক্তিকর। হ্যাঁ, আহারে না, এখন জিনিসটা হচ্ছে এই যে বিরক্তিকর কারণে আমি হচ্ছে আর্টস নেই নাই। এখন আমি যখন কমার্স নিলাম, কমার্সের আমাদের ফার্স্ট টার্মিনাল এক্সাম হলো, এবং ফার্স্ট টার্মিনাল এক্সামে আমি প্রায় যাবে এক প্রকার নড়বড়ে অবস্থা। মনে করেন এটা ভুল হয় তো ওটা ভুল হয়। সেকেন্ড টার্মিনাল এক্সামে গিয়ে আমি ফার্স্ট হই, 100-এর মধ্যে আমি সেইবার মনে হয় 85 না 86 এরকম, মানে 80-র ঘরেই ছিল একটা মার্কস পাইছি। এখন আমার কম্পিটিটর ছিল, মানে আমার সাথে প্রতিদ্বন্দ্বী ছিল একটা মেয়ে। এখন সেই মেয়ের কথা হচ্ছে আমাকে মনে হয় স্যার বেশি মার্কস দিছে, অথচ তার আগের এক্সামে সেই ফার্স্ট হয়েছে। এখন তার প্রশ্ন হচ্ছে স্যার মনে হয় আমার সাথে ই করে আমাকে বেশি মার্কস দিছে। আমার খাতা নিয়ে এসে দেখতেছে, অর্থাৎ তার খাতা আর আমার খাতা মিলাচ্ছে। পরে গিয়ে কি হলো, সে আগে পাইছিল 70, তার খাতা আর আমার খাতা মিলাইতে গিয়ে সে এটা দ্বন্দ্ব জড়ায় গেছে। মানে আমাকে বলতেছে যে তোমাকে কেন স্যার এখানে মার্কস দিল, আমাকে কেন দিল না। যখন এই ধরনের কথা কাটাকাটি হয়েছে, আর সেই সময় তো আমারও বয়স অল্প, মনে করেন এই ছোট ছোট জিনিসে দ্বন্দ্ব বাঁধে না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অন্য স্যারের কাছে দাও, খাতা দেখাও। তো আরো একজন টিচার ছিল আমাদের অ্যাকাউন্টিং এর, কমার্সের, সে খাতা দেখে ও যে আগে 70 পাইছিল ওইটা থেকে কমায়ে ওরে স্যার এবার নিয়ে আসছে 62-তে। তো মনে করেন ওই মেয়ে, আমি এসএসসি দেওয়ার আগ পর্যন্ত আমার চরম লেভেলের শত্রু ছিল। মানে আমি যদি হ্যাঁ বলতাম সে জিনিস রাইট হলেও না বলতো, মানে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছিল। সো আর আমি সবসময় স্যারের জিজ্ঞাসা করলে ও বলতো এইটুকু জিনিস পারো না, মানে কেমন যেন মুখ ভেঙচি দিয়ে বলতে, বুঝছেন। আমি তো আর বুঝাইতে পারতেছি না, আমার এখনো এই জিনিসটা মাথায় আসলে মেজাজ খারাপ হয়। কি জানি একটা বাজেভাবে মুখ ভেঙচি দিয়ে বলতো, হ্যাঁ এই জিনিসটাই পারে না, মানে এভাবে বলতো। স্যারকে যাতে আমি আবার রিপিট জিজ্ঞাসা করতাম। আচ্ছা, করিম আসাদ থেকে 2000 টাকার পণ্য ক্রয় করলো, সত্য দিল 2/10 নিট 30। অর্থাৎ আসাদের থেকে করিম হচ্ছে 2000 টাকার পণ্য ক্রয় করছে, এটাকে এখন ব্যাখ্যা করতে বলছে। এখন এই যে ক্রয়টা, এই ক্রয়টা হচ্ছে কি বাকিতে ক্রয়, ক্রয়টা কি বাকিতে ক্রয়। কারণ হচ্ছে কেন নাম উল্লেখ আছে, তাহলে লিখবেন এই ক্রয়টা হচ্ছে বাকিতে ক্রয়। এখানে যে সত্যটা দেওয়া হয়েছে, এই সত্যের অর্থ হচ্ছে ভেঙে বুঝাবেন যে 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে সে 2% বাট্টা পাবে, আর যদি টাকা পরিশোধ করতে না পারে তাহলে 30 দিনের মধ্যে তাকে অবশ্যই টাকা পরিশোধ করতেই হবে। এই জিনিসটা জাস্ট ব্যাখ্যা করে লিখলেই এনাফ। এখন বলেন এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে কিনা। এখন আমাকে বলেন, আপনাদের প্রবলেম সলভিং ক্লাস চলতেছে, আপনাদের কোন ইস্যু নিয়ে নেক্সট ক্লাসে ক্লাস নিলে আপনাদের জন্য ভালো হবে, কোন ইস্যুতে ক্লাস নিলে সেটা আমাকে বলেন। উপরে ক্লাস নিলে আপনাদের জন্য বেটার হবে সেটা আমাকে একটু জানান, ম্যাডামেরা আমাকে একটু বলেন। কোনো ইস্যু নাই, কোনো টপিকস নাই আপনাদের? আচ্ছা, যে কোনো চ্যাপ্টারের উপরে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে বলেন। 1 নাম্বারটা ছিল অফিসের জন্য যদি 30,000 টাকার কম্পিউটার ক্রয় করেন তাহলে জাবেদা কি হবে, অফিস সরঞ্জাম ডেবিট আর নগদান ক্রেডিট। তার মানে হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতিতে প্রভাব পড়বে কোথায়, একটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পাবে আর একটা হচ্ছে সম্পদ কমে যাবে, এতটুকু। ঠিক আছে, এতে আমি নেক্সট হিসাব বিজ্ঞান ক্লাস হলে আর্থিক বিবরণী নিব। দেখা যাচ্ছে একটা আর্থিক বিবরণীতে আমি 10টা সমন্বয় দিয়ে দিলাম, 10টা সমন্বয় সলভ করে দিব, তাহলে ভালো হবে না?
আচ্ছা, আপনাদের জন্য একটা জিনিস বলি, আপনাদের আমি হচ্ছে 25টা বা 26টা করে একটা একটা সাবজেক্টে, মানে চ্যাপ্টারে না, মনে করেন অ্যাকাউন্টিং এ আমি আপনাদের সর্বোচ্চ 30টা ম্যাথ দাগায় দিব। ওই 30টা ম্যাথ আপনারা বোর্ড পরীক্ষা পর্যন্ত করবেন। ওর বাইরে থেকে একটা সিঙ্গেল কোশ্চেন আপনাদের আসবে না। সর্বোচ্চ কি হবে, নাম চেঞ্জ হবে, ভ্যালু চেঞ্জ হবে। তবে আপনারা 90-95 পাওয়ার মতো আমি হচ্ছে একটা সাজেশন আপনাদেরকে দিয়ে দিব, এবং সাজেশনটা আপনারা খুব দ্রুত পাবেন। আমি কাজ করতেছি। ওই কয়টা কোশ্চেনই ঘুরে ফিরে বারবার করবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ওই কোশ্চেন গুলাই ঘুরে ফিরে বারবার করবেন। যেটাই প্রবলেম সেটা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সলভ করে দিব। তবে অন্য 101টা কোশ্চেন করার কোনো দরকার নাই। মনে করেন আপনি 500 কোশ্চেন সলভ করলেন, কিন্তু পরীক্ষার আগে গিয়ে একটা কোশ্চেনও মনে নাই, এরকম হওয়ার দরকার নেই। ব্যবসা উদ্যোগেও আমি 30টা কোশ্চেন দেখাই দিব, ফাইন্যান্সেও 30টা দিব। হয়তো যদি অ্যাকাউন্টিং এ আমার খুব দরকার হয় আমি ওটা 35টা করতে পারি, তার বেশি না। হ্যাঁ, এর ভেতরে আপনারা হচ্ছে এই কোশ্চেন গুলো বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে আনি, নেক্সট ক্লাসে তাহলে আমি আর্থিক বিবরণী সলভ করে দিব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ঠিক আছে, আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। কালকেই সম্ভবত ক্লাস আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুইটা অধ্যায় আছে, কোন দুইটা অধ্যায় স্যার রাহি? করা হয়ে গেছে তো, আপনি ক্লাসে ছিলেন না, রেকর্ডেড ক্লাস আছে, দেখে নিন। শেষ হয়ে গেছে, ওই দুইটা করাই দিছি আমি। রেকর্ডেড ক্লাস আছে, একটু দেখে নিন। ভিডিওগুলো তো আছে ওয়েবসাইটে। আচ্ছা, আমি ঢুকে দেখবো, দেখি না থাকলে আমি আবার আপনারই নক দিব, দিয়ে আমি হচ্ছে সিস্টেমে কথা বলে এগুলোকে আপলোড দিয়ে দিতে বলবো। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।